আচ্ছা, এটা আমার মেয়ের এখন নতুন খাবার। সে দুপুরবেলায় বাসায় এসে ভাত খাবে না। সে আমাকে বলছে আমি ভাত খাবো না, ভাত ছাড়া পৃথিবীর যে কোনো খাবারই সে খাবে। সো এই হয়েছে আমার বর্তমান সময়ের অবস্থা। আমার মেয়ের জন্য পাস্তা, আর এই হয়েছে আমার ছেলের খাবার, পুঁই শাক, চিংড়ি মাছ, মুরগির মাংস, ভাত। সো আমি টেবিলের মধ্যে সেট আপটা দিয়ে রেখেছি। আর দ্য সেম হিয়ার দ্যাট রাইস কুকারে ভাত, কাঁচকলা সিদ্ধ, এটা দিয়ে ভর্তা বানাবো রাতের বেলায়। আর হচ্ছে আরও পেঁপে বের করে রাখছি। এই পেঁপেটা দিয়ে হয়তো রাত্রেবেলায় ভাজি কেটে রাখবো, মানে ভাজিটা হয়তো করব না। আর এই হয়েছে আমার, এটাকে বলে ইয়াম। ইয়াম মিষ্টি আলুরই মতো একটা জাত, বাট মিষ্টি আলুর চেয়ে অনেক অধিক মিষ্টি। আমি এখনো এর পুষ্টিগুণ সম্পর্কে সার্চ করি নাই। সো এটা হচ্ছে আমার খাবার। এই যে পেঁপে ভাজি করা হবে, ভাত, বাংলাদেশি খাবার হচ্ছে নজরুলের জন্য। এটা হয়েছে আমার মেয়ের খাবার, হয়েছে আমার ছেলের খাবার। তো আমার তো পাগল হওয়ার দিনের জন্য আমার আর অপেক্ষা করা লাগবে না। আমাদের বাসায় আমরা 4টা মানুষ, 4টা প্রাণী, আমরা 4 রকমের ফ্লেভারের খাবার খাই। আর এবং এমন একটা দেশে বসবাস করি যে বাংলাদেশ না কানাডা। সো এখানে আমাদের কোনো হাউসমেট নাই। আমাদের সমস্ত কাজ নিজেদের করতে হয়। এর মধ্যে যদি আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের আয়োজন করতে হয়। আচ্ছা, কে টিভি দেখতেছে? টিভি তো কেউ দেখে না। সো বন্ধ করে ফেলি, ঘুম আসতেছে, কিছু কাজ করা দরকার। সো কিছু বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে। তো এখন বুঝতেছি না যে ঘুমাবো নাকি বাইরের কাজটা করে আসব। আচ্ছা, এই হয়েছে মানে ঘটনা বললাম যেটা, যে এখন কানাডায় থাকি বর্তমানে, আমাদের কোনো হাউসমেট নাই। বাংলাদেশে আমি যখন আমার পুরনো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কথা বলি বা ভাবিজ গ্রুপের সাথে কথা হয়, তখন আমি দেখি যে কাজের লোক আসতেছে, ডিশ ওয়াশ করে দিতেছে, কাজের লোক চলে যাচ্ছে, আবার আফটারনুনে আবার আরেকজন কাজের লোক আসবে। সারাদিন ধরে এসব চলতে থাকে। তো আমাদের এখানে কোনো কাজের লোক নাই। খারাপ খারাপ লাগে বলবো না, মানে একটু স্যাড লাগে। আমাদের এখানে কোনো কাজের লোক নাই। এভরি সিঙ্গেল সেকেন্ড, মানে মিলি সেকেন্ডের যদি কোনো কাজ লেফট ওভার থাকে সেটা আমাকেই করতে হয়। আর তার মধ্যে যদি এখন আমাদের এই 4 জন ফ্যামিলি মেম্বারের 4 রকমের খাবারের আয়োজনের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে এর চাইতে আমি জানি না আমি আর কি বলবো, কি ভাষায় কথা বলবো। সো মানে এক একটা এইজের, এক একটা বয়সের এক এক রকম চাহিদা থাকে। আচ্ছা, আমার ক্যামেরা ধরাটা ঠিক আছে কিনা বুঝতে পারতেছি না। তো যেই কথাটা বলার জন্য এই এই অংশটুকু নাকি ভিডিও করা, সেটা হচ্ছে যে আমি সম্প্রতি আর কি আমি ক্লাসরুমে আমার একটা নতুন স্টুডেন্ট পেয়েছি। তো ওর নামটা না হলে নাই বললাম। ছোট্ট বাচ্চা, 4 বছর। এই লাস্ট মনে হয় গতকালকে 21 এপ্রিলে ওর মানে 5th বার্থডেতেও রিচ করছে। তো যেই মেমোরিটা বলার জন্য, হি ইজ ভেরি শার্প। মানে আমার নিজের বাচ্চাকেও তো আমি নিজে বড় করছি। তো ওদেরকে হ্যান্ড ওভার হ্যান্ড করে লেখাপড়া শেখাতে হতো, যে হাতের উপর হাত রেখে হাত ঘুরায় ঘুরায় কাজ করাতে হতো, যে সরেও লেখো, সরেও লেখো, বা ABCD, এবং অনেক রিপিটেশন, মানে বলে 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 কাজ করাতে হতো। তো এই বাচ্চাটাকে মানে শুধু বললেই হলো যে এটা A, এটা B, এটা C, এবং লোয়ার কেসগুলো ওকে দেখাই দিলে হইতো।
আচ্ছা, এই বাচ্চাটার স্টোরিটা অনেক বড়। আমার মনে হয় কোন জায়গা থেকে শুরু করব, হঠাৎ করে মাঝখানে একটা গল্প বললে বোঝা যাবে না যে শুরুটা কোথায়, মাঝখানে কোথায় আছে এবং কোন জায়গায় গিয়ে শেষ হবে গল্পটা। বাচ্চাটা আসলে একটা কেয়ার হোম থেকে আসছে। বাচ্চারা যেখানে থাকে এটাকে বলে ওল্ড ওল্ড হোম বলে, আর এটাকে কেয়ার হোম, হ্যাঁ বলা যায়। এখানে অরফানেজরা থাকে আর কি। অরফানেজ বলতে যে মা বাবা মারা গেছে ব্যাপারটা সেরকম না, মানে মা জন্ম দিয়ে বাচ্চাটাকে মা আর এই বাচ্চাটাকে ক্যারি করতে পারে নাই, মানে বাচ্চাটাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে নাই। তখন গভর্নমেন্ট করে কি, এইরকম বাচ্চাদেরকে নিয়ে এসে গভর্নমেন্টের তত্ত্বাবধানের যে হোম সেন্টারগুলো থাকে সেখানে লালন পালন করে সুপারভাইজারদেরকে মাধ্যমে, এবং ওদেরকে অলওয়েজ একটা অবজারভেশনে রাখে যে ওর কতটুকু প্রোগ্রেস হচ্ছে, কি লাগবে, কিভাবে, এবং স্কুলের সাথে এটা কানেকশন থাকে। যেহেতু আমি স্কুলে চাকরি করি, এর জন্য এই বিষয়গুলো আস্তে আস্তে আমার জানাশোনা হচ্ছে। তো একজন থেকে সোশ্যাল ওয়ার্কার এখানে, একজন থেকে আমরা যে প্রোগ্রামটার আন্ডারে এই বাচ্চাটা এসছে সেই প্রোগ্রামটার নাম হচ্ছে EI। আচ্ছা, আমার আসলে এই নামগুলো মনে রেখে হয়তো ভিডিওটা শুরু করা উচিত ছিল। এনিওয়ে, যখন যদি কখনো মনে পড়ে আমি, বা ভিডিও শেষে যদি মনে হয় তাহলে আমি এটা অ্যাড করে দেব। তো সেই প্রোগ্রাম অফিসার, সোশ্যাল ওয়ার্কার, ক্লাস টিচার, রিজোস টিচার, এবং আমি যে সরাসরি বাচ্চাটার সাথে কানেক্টেড কাজ করি, আমরা 5 জনে মিলে আমাদের মিটিং হয় এভরি টুয়াইস ইন এ মান্থ অথবা ওয়ান্স ইন এ মান্থ এই মিটিংটা চলে। তো এই মিটিংয়ের ভিতরে আমি ছোটোখাটো ইনফরমেশনগুলো আস্তে আস্তে পাই, গ্যাদার করি। তো আজকে একটা খুব হার্ট টাচিং একটা মেসেজ, যে এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে হি নেভার বিন উইথ হিজ মাম কিন্তু অ্যালাইভ, মাম এই পৃথিবীতেই আছে। বাট মা যেহেতু বাচ্চাটাকে হ্যান্ড ওভার করে দিছে, বা মার কাছ থেকে নিয়ে আসা হয়েছে বাচ্চাটাকে, মায়ের যে ভালোবাসা সেই জিনিসটাও জানে না। মানে হি ওয়াজ বিন ট্রিটেড লাইক, ও যখন ওর খাওয়ার সময় ওকে খাওয়া দেওয়া হয়েছে, ও হয়তো বাথরুম করে যখন পরিষ্কার করানো হয়েছে, বা মায়ের বুকের ভিতরে শুয়ে যে গন্ধ নেওয়া বা কি, এই জিনিসটাও জানে না। আমি যখন এই বাচ্চাটাকে প্রথম পাই, মানে হি ওয়াজ জাস্ট আ ব্র্যান্ড নিউ, মানে ওই স্কুল কি জিনিস, স্কুলে এত লোক কেন, এত বাচ্চা আসবে কেন, বা কিছু বাচ্চা ওর সমান, কিছু বাচ্চা আরেকটু বড়, কিছু বাচ্চা অনেক বড়, হোয়াট ইজ দিস, মানে ওর চোখের ভিতরে আমি এত সারপ্রাইজিং মানে কোশ্চেন দেখতাম। 4 বছরের বাচ্চা, মানে পৃথিবীতে ওর অস্তিত্ব মাত্র 4 বছর কেবল হইল। সো এই ব্যাপারগুলো হতো। কিন্তু বাচ্চাটার সাথে কাজ, বাচ্চাটা খুব ব্রেনি, যেহেতু মানে বাচ্চাটা খুবই ব্রেনি, খুবই চঞ্চল, মানে 1 সেকেন্ড একটা জায়গায় বসে থাকেন, এবং সারা স্কুলও দৌড়ে বেড়ায়, এবং ওর পিছনে আমি এবং রিজোস টিচার দৌড়াতে থাকি। ক্লাস টিচার চিৎকার করতে করতে ও টায়ার্ড হয়ে যায়। ছোট একটা বাচ্চা মেয়ে, আমার কাছে তো এখন অবশ্যই ওরা বাচ্চা, তো ও অনেক পাজল হয়ে যায়। তো মাঝে মাঝে আমার মানে আমার ব্রেনে বলে যে তুমি এত ওরিড হইও না, আমি তো আছি ওর জন্য, আমি আমি জানি হাউ টু কন্ট্রোল হিম, মানে ওকে কিভাবে কেয়ার করতে হবে, কারণ যে টিচার সেই তো আমার কাছে নিজে একটা বাচ্চার সমান। তো যেটা বলছি যে এই আজকে যখন আমরা ওই এন্ড অফ দ্য স্কুলের টাইম হয়ে গেল, যে সবাই কে আমরা হ্যান্ড ইন করবো বাচ্চাগুলোকে তাদের প্যারেন্টসের কাছে, প্যারেন্টসরা স্কুলের ডোরের বাইরে অপেক্ষা করবে, আমরা বাচ্চাদেরকে নাম ধরে ধরে। তো আমার আরেকটা বাচ্চা ছিল, ওর নাম হচ্ছে, আচ্ছা নাম নাই বলি, গার্ল, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চাটাকে বললো, একজন টিচারকে বললো যে গেট অফ ইউর শুজ, লাইক অফ দ্য শুজ, জ্যাকেট অন, মানে গেট ড্রেস অন, এভরিথিং, ব্যাকপ্যাক অন, লাইন আপ এট দ্য ডোর। মানে এইভাবে যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, মামি ইজ কামিং সুন, আর মামি ইজ অন দ্য ওয়ে, যখন এই ইনফরমেশনগুলোকে দেওয়া হলো, ইনফরমেশনগুলো ব্রেনে ঢুকাই দেওয়া মানে হচ্ছে যে ঠিক আছে তুমি এখন গেট ড্রেস হয়ে যাও, রেডি হয়ে যাও, মাম কিন্তু অন দ্য ওয়েতে আছে, বা মামের কাছে এখন তোমাকে হ্যান্ড ইন করা হবে বা হ্যান্ড ওভার করা হবে। হ্যান্ড ইন তো আসলে আমরা হোমওয়ার্কের কারণে এই শব্দটা ইউজ করি। তো ওই সময় আমার ওই ব্র্যান্ড নিউ বাচ্চাটা বলতেছে হোয়ার ইজ মাই মাম। এই যে মাম আসতেছে, আমি অন্য আর একটা বাচ্চার ক্ষেত্রে সে
হার্ট করছে যে মাম ইজ সামথিং, যে যারা আসবে ওয়েট করবে ওয়েটিং, এবং বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন আমরা মামের কাছে ঝাঁপ দিয়ে পড়বো, মামের কাছে কখন ঝাঁপ দিয়ে যাব। তো এই বাচ্চাটা আমার দিকে মানে চোখে চোখ রেখে বলতেছে কি যে where is my mom? Oh, he never asked me before. মানে ওর কাছে মাম মনে হচ্ছে কি যে মামও মনে হয় একটা থিংস। 4 বছর বাচ্চাটা পৃথিবীতে আছে, সে কখনো মায়ের বুকের যে ওয়ার্ম একটা উষ্ণ যে একটা টাচিং আছে সেটা সে পায় নাই। আর মাম কি শুধু উষ্ণ টাচ? একটা বাচ্চার জ্বর হলে একটা মায়ের কিরকম হয় মাথার অবস্থা? একটা বাচ্চাকে স্কুলের জন্য রেডি করে দেওয়া, জুতা পরায় দেওয়া, ড্রেস আপ করা, এভরিডে মায়ের সাথে টাচ, মানে মা বাচ্চাটা শরীর টাচ করছে, বাচ্চাটা মায়ের শরীরের ভিতরে চলে যাচ্ছে। তো ও ফিগার আউট করতে পারছে যে মাম ইজ সামথিং প্রেশাস, বা মাম ইজ সামথিং যে বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে সেই মায়ের জন্য। এন্ড অফ দ্য ডেতে সব বাচ্চারা লাইন আপ হয় যে মাম আসবে বা ড্যাড আসবে, ওরা পিক আপ করবে, বাট হি ওয়াজ নট বি ট্রিটেড লাইক দ্যাট। ওর জন্য যারা আসে তারা হচ্ছে সুপারভাইজার, ওরা ওদেরকে আন্টি বা আঙ্কেল বলে অ্যাড্রেস করে। সো আমাদের কাছে কোনো ভাষা ছিল না, মানে আমার কাছে কোনো ভাষা ছিল না। যে এই টিচারটা ছিল ছোট বাচ্চা টিচার বলবো আমি, ওর কাছে কোনো ভাষা ছিল না। আমরা কেউই ওকে কোনো কিছু বলতে পারি নাই, মানে আমরা জাস্ট উই কিপ আওয়ার মাউথ শাট, আর কিচ্ছু করার ছিল না। আর যেহেতু আমি মা, মানে আমার কাছে যে কেমন লাগছে না যে ও ফিগার আউট করতে পারছে যে মাম কিছু একটা জিনিস, যে যেই মায়ের কাছে যাওয়ার জন্য বাচ্চারা কত তাড়াহুড়া করে জুতা পরে, মোজা পরে, ব্যাকপ্যাক অন করে, জ্যাকেট পরে ফেলে, তাড়াতাড়ি লাইন আপ করে, ওর কাছে মাম আসবে না। এরও আরও অনেক গল্প আছে, আমি এর বাচ্চাটার আরও অনেকগুলো গল্প শেয়ার করব। মানে দুইটা জিনিস আমি বিলিভ করি আমার এই অভিজ্ঞতা দিয়ে, যে আইনস্টাইন বলেন, রবীন্দ্রনাথ বলেন, কাজী নজরুল ইসলাম সাহেব বলেন, মানে ব্রেন আলাদা, সম্পূর্ণ আলাদা। কেউ যদি বলে যে চেষ্টা করো ওভারকাম করতে পারবা, মিডিয়াম ব্রেন আছে, মিডিয়াম ব্রেন, তাদের জন্য চেষ্টা আছে, তাদের জন্য তারা পরিশ্রম করবে, আজকে যে জায়গায় ছিল তার থেকে 2 স্টেপ আগায় যাবে, অথবা 3 স্টেপ আগায় যাবে। বাট অরিজিনাল যে ব্রেন, যে আসলে গড গিফটেড যে ব্রেন, যে আল্লাহ পাক মানুষের শরীরের মধ্যে ঢুকায় দেয়, নিউরনের কার্যকারিতা আছে, নিউরনের এফেক্টিভনেস আছে, এবং ব্রেন আসলে কিভাবে কাজ করে, আমার এই জিনিসটা নিয়ে এখন আমি খুবই আগ্রহী হয়ে উঠছি আস্তে আস্তে, দিনের পর দিন। আমি যত ডিফারেন্ট বাচ্চাদের সাথে কাজ করতেছি, ততই আমার কাছে মনে হচ্ছে যে না, আই শুড হ্যাভ টু নো সামথিং। আমরা তো একটা সময় পৃথিবী থেকে চলে যাব, মানে ইটস জাস্ট ফর মাই সেলফ, রাইট? আরও অনেক কিছু জানার আছে, মানে এই শুধু হাউস হোল্ডের কাজ করলাম, ক্লিনিং করলাম, বাচ্চা নিয়ে স্কুলে গেলাম, তা না, এর ভিতরে আরও অনেক কিছু আছে। যদি ওইটুকুন আমার এই শরীরকে না দিই আমি, আল্লাহ পাক যেহেতু সুস্থ রাখছেন, তাহলে হবে কি এটা নিজের প্রতি নিজের একটা অবিচার করা হয়ে যাবে। সো আমার মনে হয় যে এই ব্রেনের ব্যাপারটা নিয়ে আমি অন্য একটা সময় কথা বলবো, বিকজ দ্যাট কিড ইজ রিয়েলি রিয়েলি মেরিটোরিয়াস, এবং আই উইশ দ্যাট ও যখন বড় হবে যে ওর সাথে কখনো আমার দেখা হোক, এবং ও আমাকে রিমেম্বার করুক, ও কোথায় যায়, এন্ড অফ দ্য লাইফে কোন জায়গায় গিয়ে পৌঁছায়। খুব শার্প ব্রেনের স্টোরি নিয়ে আমি আবার অন্য এক সময় আরেকটা গল্প বলবো। খুব সুন্দর একটা আর্ট করার একটা বই, মেটালিক পেপার পেন্সিল, গিফট হিসাবে খুবই কার্যকরী। $7, খুব বেশি দাম না।
Oh, $100. And this is the 46. Not bad. এই ছবিটা সুন্দর। সুন্দর ভ্যানিটি টেবিল। আমার এরকম একটা জিনিস দরকার, অনেক দিন থেকে খুঁজতেছি। জানি না মনের মতো জিনিস কখন কোথায় খুঁজে পাবো। এগুলো কি কাঁচের না মেলামাইন? এটা কি ক্রিস্টালের মতো লাগতেছে, বাট প্লাস্টিক। ফ্লাওয়ারের মতো বল। ও লুক এট দ্যাট প্লেট। নিব কি নিব না বুঝতেছি না। আমি কিছুদিন আগে অবশ্য কতগুলো নিয়েছিলাম। এতগুলো প্লেট নিলে কি জানি, নিলে তো নিয়েই যায়। বাচ্চারা কি পছন্দ করবে? আচ্ছা দেখি, টাকাগুলো কাচের কোনো একটা জিনিস কিনে ফেলবো না। জিনিসটা সুন্দর। ও বার্টল। এমন ঠান্ডা বাতাসের ছড়া দিছে এখন। হোমসেন্সে আসছিলাম, টুথব্রাশ হোল্ডার লাগবে একটা, ওটা দেখার জন্য। বাট নামার পরে মনে হলো যে মানে হিম শীতল একটা ঠান্ডা বাতাস। কিছুক্ষণ আগে বসে ফিওনা পেপার ডেলিভারি করে আসছে, বুঝলাম না যে এই ঠান্ডা বাতাসটা কি যখন ছিল না ছিল না। আমার কান নাক সব ফেটে যাচ্ছে। করতে করতে রাত হয়ে গেল। এই হয়েছে রাতের অবস্থা। এখন সম্ভবত কয়টা বাজে? 8:41, 20:41, মানে 8:41 বাজে। এখন বাসায় যাবো না, মাগরিবে নামাজ পড়বো, ফিওনাকে পড়াইতে বসবো, ফিওনাকে কিছু কাজ শিখাবো, ঘরের কাজ। এই হয়েছে বাজার 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 বাজার। শুধু স্ন্যাক্স কিনলাম, কিছু জিনিস কিনলাম। $100 গান। তো যেই দিন বাজার মানে রান্না থাকে সেই দিন আমি বাজারে বের হই না, বাসায় থেকে 2 ঘন্টা বাসার রান্নার কাজে পার্টিসিপেট করি। আর যেই দিন আমার বাজার থাকে সেদিন বাজারে আসলে মানে কোথা থেকে যে 2 ঘন্টা 3 ঘন্টা গান হয়ে যায় জীবন থেকে। মানে বাসায় যে আরও কিছু কাজ করব সেই এনার্জি থাকে না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে কি যে টাইম দিয়ে বাঁধা, ছকে বাঁধা, যে একটা সেকেন্ড এদিকে ওদিক স্লিপ করে গেলে একটা কাজ মিস হয়ে যায়, সেই স্লট থেকে বের হয়ে যায়। তো যাই হোক, এখন রওনা দিয়ে বাসার দিকে। দেখা যাক বাচ্চারা কি করতেছে, সেটাও তো দেখতে হবে বাসায় যেয়ে। চিকেন স্ট্রিপ আনলাম কয়টা? 1টা 2টা 3টা। খাওয়া তুমি এটা এখন? আর
ফর চিকেন চিলি অয়েল তো সব কিছুর সাথে দেওয়া যায়। এই যে এইটা একটা সস নতুন আছে, আমি জানি না এটা খেতে কেমন টেস্ট, বাট এটা টেস্ট করে দেখা যায় আর কি। দেখি আর এখানে কি কি আছে। ও পাস্তা সস আছে, যেহেতু পাস্তা এই ক্যাবেজটা খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে। একটু আমাকে হেল্প করো ফিওনা, বাজারগুলো জায়গা মতো উঠায় রাখো। আর মিষ্টি আলু আছে কতগুলো, একটা ফুল স্টাফিং পাওয়া যায়। এই একটা নর্মাল ফ্রিজে রেখে বাকিগুলো ডিপের মধ্যে ঢোকায় রাখো। আর সসগুলো সব কিচেন কাউন্টার টপের উপরে রাখো, কারণ সকালবেলা তোমাদের স্ন্যাক্স বানানোর জন্য লাগবে।